আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। বহুজাতিক যেসব কোম্পানি দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে না সেগুলোর উপর আয়কর বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী করার বিকল্প নেই। এদিকে এ খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যৌথভাবে টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। ঢাকায় স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে এই আলোচনা সভা যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী সহ এ খাতের সংশ্লিষ্টরা। আলোচকরা বলেন, শেয়ার বাজারের গতি ফেরাতে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির বিকল্প নেই। আইসিবিকে বছরে 960 কোটি টাকা সুদ দিতে হয়। এটা দেশের অর্থনীতির জন্য উদ্বেগের। একা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 3300 কোটি টাকা নেট প্রফিট করেছে একা, কয়েকটা ব্রাঞ্চ নিয়ে। আর আমার দেশের টপ 4 ব্যাংক টুগেদার 3000 করেছে। তো সেটাকে ইউ আর কিপিং আউটসাইড দ্য স্টক মার্কেট লিস্টিং। মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন আমাদেরও কিন্তু নতুন ইনভেস্টমেন্ট, এখন টাকা যদি না লাগে তাহলে এখন নতুন কোম্পানিতে মানে যাওয়ার তো কোনো মানে মার্কেট থেকে এই টাকাটা রিস্ক করার তো কোনো যুক্তি নেই। এ সময় বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানান, এ খাতের উন্নয়নে একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এদিকে সংকট সমাধানে আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। যেটা সমস্যা হয় পলিসি মেকিং এ, আমি কেন এগুলি বলতেছি, এগুলি কিন্তু আমাদের পার্সপেক্টিভে থাকা দরকার। সেটা হচ্ছে ফার্স্ট বেস্ট সলিউশন। এটা আমাদের জানা আছে যে কোনো মার্কেটে ডিসটরশন থাকবে না, এটা হচ্ছে ফার্স্ট বেস্ট। বাজারের সুযোগ উঠানো নামানো আমাদের প্রধান কাজ না, বাজারকে ফ্যাসিলিটেট করে সেই ধরনের পলিসি তৈরি করা এবং সেই পলিসিটাকে সবাই মানছে কিনা সেই কাজটুকু আমাদের দেখা। এছাড়া দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী হওয়ার আহ্বান জানান বক্তারা। গভর্নেন্সের এরিয়াটা জানারিয়া, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর বনানীতে উন্নয়ন সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত বাজেট পরবর্তী সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনায় কথা বলছেন প্রধান উপদেষ্টা সড়ক যোগাযোগ ও সেতু বিষয়ক বিশেষ সহকারী শেখ মাইনুদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। This is a sector actually I'm dealing with in US, and frankly speaking this is a lot more complicated than what I have been dealing with in US. And there, the sector is a lot bigger than Bangladesh. Okay, Bangladesh is a lot more complicated. Now, why? I'm not going to get into the funding issue. There is always shortfall, and everybody will say that in every sector, there's so much money you need, but obviously that so much money you can get, right? But what I'm saying is the money that's been spent or that's been allocated is probably could have been organized better, or could have been dealt with in a better way, much more better utilized, right? Now, how do you do this? I'm here not even 3 months yet. What I'm seeing is missing is a comprehensive transportation plan that geared towards economic development. We have lots of roads, bridges, you name it, elevated expressways and what have you. But I don't see a connection that it is actually geared towards, at the end, the economic development of the country, right? So we need to have a infrastructure plan that actually deals with all of our roads, railways, navigable waterways or what have you, but the goal should be economic development. Now, but why are we not having this? The main problem is we are very fragmented.
most in not just only US, I have dealt with some of the European countries too. Their transportation is all under one roof, from planning to designing to operations. Everything is under one roof. Here, planning is a different ministry, railway is a different ministry, waterways is a different ministry. They all have their competing priorities, and they're working within their own silos. We are not really coordinated. দর্শক, বনানীতে উন্নয়ন সংস্থা পিআরআই আয়োজিত সামষ্টিক অর্থনীতি বিষয়ে বাজেট পরবর্তী আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ পাইনুদ্দিনের কথা আমরা শুনছিলাম। চলে যাব আমাদের নিয়মিত প্রসঙ্গে। বুধবার ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান বৃদ্ধি পায়। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 49 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4767 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসইতে লেনদেনও 41 কোটি টাকা বেড়েছিল। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছিল 295টি কোম্পানির, কমেছিল 46টির এবং অপরিবর্তিত রয়েছিল 59টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সার্বিক সূচক সিএএসপিআই 25 পয়েন্ট বেড়েছিল। সূচকের সঙ্গে মঙ্গলবারের তুলনায় এদিন লেনদেনও প্রায় 15 কোটি টাকা বেড়েছিল। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতোই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিব ঠিক এই মুহূর্তে পুঁজিবাজার কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে টানা ঊর্ধ্বমুখী প্রবণতাই এখনও রয়েছে পুঁজিবাজারে। ডিএসইএক্স ইন্ডেক্স এই মুহূর্তে 47 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 4814 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 9 পয়েন্ট বেড়েছে, সূচক দাঁড়িয়ে আছে 1055 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স 1813 পয়েন্ট নিয়ে সূচক দাঁড়িয়ে আছে, পয়েন্ট বেড়েছে 22। এখন পর্যন্ত 272 কোটি টাকার লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 274টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 63টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 70টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, পুঁজিবাজারের আপডেট জেনে নিলাম। বুধবার পুঁজিবাজার বিষয়ে একটি বড় ধরনের আলোচনা হয়ে গিয়েছে সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে, সেটিও আমরা দেখে নিলাম। গতকাল অর্থাৎ বুধবারের বাজারও আমরা দেখে নিয়েছি। সার্বিকভাবে আমাদের এখন নিয়মিত যে আয়োজন সংবাদ বিশ্লেষণ, আজকের বিষয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্থিতি থাকবে কতদিন। আমাদের অতিথি হিসাবে আজ দুজন যুক্ত হবেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী এবং অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল। আমরা দুজন অতিথিকে স্বাগত জানাতে চাই। ডক্টর সাইম আমির ফয়সালকে আমরা শুরুতেই জেনে নিব, তাকে আমরা পেয়েছি। ডক্টর সাইম আমির ফয়সাল, আপনি সার্বিকভাবে প্রতিবেদন দেখলেন, এই মুহূর্তে পুঁজিবাজারের পরিস্থিতি দেখলেন, গতকালকের অবস্থাও জেনে নিলেন। সার্বিকভাবে যেটি দেখা গেছে যে আমাদের পর্যবেক্ষণ চলতি যে সপ্তাহে আজকে শেষ কার্যদিবস, এখন পর্যন্ত আর অল্প কিছু সময় বাকি আছে লেনদেনের, তবে বলা যায় যে এই সপ্তাহটি কিন্তু পুরোপুরি বেশ ইতিবাচক পরিস্থিতি অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতাতেই কিন্তু ছিল পুঁজিবাজার। আপনার কাছে কি মনে হচ্ছে যে কিছুদিন আগেও যে এই পরিস্থিতি ছিল পুঁজিবাজারে অব্যাহত দরপতন এবং নিম্নমুখী প্রবণতা, হঠাৎ এই ঊর্ধ্বমুখী প্রবণতার কারণ কি হতে পারে? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক শ্রোতাকে আমার সালাম এবং আমাদের সম্মানিত সহযোগীকে আমার শুভেচ্ছা। বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, আপনি জানেন যে 2020 সাল এবং 2021 সালে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে 30 থেকে 35% কিন্তু আমরা ঊর্ধ্বমুখী আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের ডিএসইএক্স যে ব্রড ইন্ডেক্সটা, এবং একই সাথে 2021 সালে আমরা কিন্তু উত্থানটা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু আপনার 2022 সালের পরবর্তীকালীন সময় কিন্তু আমরা ক্রমবর্ধমান ভাবে প্রতি বছরে কিন্তু আমরা 10%, 8%, 9% করে আমরা 2022-23 একটি বছর ব্যতীত আমরা 2024 সালেও আমরা দেখলাম যে আপনার 7.5-8%-এর মতো আপনার মূল সূচকে লস হয়েছে, এবং 2025 সালে এখন পর্যন্ত যদিও আমরা গতকাল এবং গত 2 দিনও যদি আমরা দেখতে পাই যে উত্থান হয়েছে, যে সাময়িক উত্থান, আমরা তারপরে কিন্তু বছরে আপনার ইয়ার টু ডেট মানে ক্যালেন্ডার ডেটে আজকে প্রায় আমাদের বছরের অর্ধেক সময় পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা নেট লসে কিন্তু বর্তমানে কিন্তু রয়েছি। তো মূল কথা হচ্ছে যে আমার 100 টাকার শেয়ার যদি এখন
আপনার 60 টাকায় এসে পৌঁছায়, তারপরে যদি পরের দিন আপনার 60 টাকা থেকে 65 টাকা যায়, এখানে তো সেলিব্রেশনের আমি কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে আমি দেখতে পাচ্ছি না। আমার মূল যে আমার যে সমস্যাটা যেটা রয়েছে বাংলাদেশের আজকে পুঁজিবাজার যে কারণে সংকটের সম্মুখীন হয়েছে, এবং খালি আজ থেকে না, আপনি দেখবেন যে 2014 সালে আমাদের সূচকের যে মূল্য ছিল, আজকে 2025 সালের মধ্যম অবস্থানে আমাদের সূচক কিন্তু একই অবস্থানে কিন্তু রয়েছে। তো এমন একটি অস্বাভাবিক বাস্তবতায়, যেখানে আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট, যেখানে আপনার ক্যাপিটাল মার্কেটের কোনো প্রবৃদ্ধি হয় না, যেখানে কোনো উন্নতি আমরা দেখতে পাই না, সাধারণ বিনিয়োগকারী, বিশেষ করে যারা আপনার খেটে খাওয়া মানুষ, যারা সঞ্চয়ের টাকা খেটে খাওয়া মানুষ, যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে রাখে মুনাফার লাভের জন্য, তারা কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু অনুৎসাহিত কিন্তু হয়েছে। আবার একই সাথে আপনার সুদের হার, যেহেতু ব্যাংকিং খাতে আজকে বর্তমানে সুদের হার আপনি ফিক্সড ডিপোজিটে আপনি 13 থেকে 14% আপনি সুদের হার আপনি পাচ্ছেন, তো স্বাভাবিকভাবে একটা সাবস্টিটিউট কিন্তু হয়ে যায় কিন্তু ব্যাংকিং খাতটা। তো এখান থেকে আমরা দেখেছি যে ব্যাপক টাকা কিন্তু আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কিন্তু আপনার সরাসরি ব্যাংকিং খাতে কিন্তু চলে যেতে। আরেকটি দুর্ভাগ্য বিষয় হচ্ছে, যেখানে দেখেন বাংলাদেশের টাকা ডলারের বিপরীতে প্রায় 40-45% পতন ঘটেছে একদম সরাসরি ভাবে, এবং সেটার ফলশ্রুতিতে দেখা যায় ইন্টারন্যাশনাল যারা ইনভেস্টর যারা রয়েছে, এবং আমরাও যারা অনেকদের সাথে যারা কথা বলি বিনিয়োগকারী আকৃষ্ট করার জন্য, অনেকেই তারা একই কথা বলে থাকে যে যেই দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ আপনার কারেন্সি স্টেবিলিটি নিশ্চিত করতে পারছে না, সেই দেশে আমরা মনে করি না যে বিনিয়োগযোগ্য একটি পরিবেশ বর্তমানে রয়েছে। তার উপরে আপনার বাংলাদেশে যে পরিমাণ আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে অতীতে যে পরিমাণ ইনসাইডার ট্রেডিং হয়েছে, যে পরিমাণ মার্কেট ম্যানিপুলেশন হয়েছে, যে পরিমাণে সিন্ডিকেটের মাধ্যমে আপনার পাম্প এন্ড ডাম্প স্কিম হয়েছে, এগুলোর জন্য আসলে সত্যিকার অর্থে সাধারণ মানুষ তাদের একদম জীবিকা, তারা যেগুলো সঞ্চয় করা ছিল, যেগুলো বিনিয়োগ করেছিল পুঁজিবাজারে, সেগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে বিলীন হয়ে গিয়েছিল অতীতে। তো এখানে বিগত 15-20 বছর আমি বলবো যে কয়েকটি ঘটনা ঘটার কারণে আমাদের আসলে পুঁজিবাজারটা এখনো, যদিও আমি 1-2 দিনের কথা দেখলে তো আপনার একটা সামারি কনক্লুশন তো আসলে নিশ্চয়ই আপনি একটা ইনফারেন্স পয়েন্টে আপনি আসতে পারেন না। তো আমার মনে হয় যে বাংলাদেশে যদি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ সত্যিকার অর্থে যদি আমরা উন্নত মানের আন্তর্জাতিক মানের পর্যায়ে যদি আমরা পৌঁছাতে চাই, আপনার অডিটিং সিস্টেম, বিশেষ করে যে বর্তমানে যে পরিমাণ ফ্রডুলেন্ট প্র্যাকটিস হয়, বিশেষ করে এমনকি বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে যে পরিমাণ আমাদের আর্নিংস রিপোর্ট থেকে শুরু করে রেভিনিউ রিপোর্ট থেকে শুরু করে ব্যালেন্স শিটে যে পরিমাণ কারসাজি করা হয়, এগুলো যদি দূর না করা যায়, আপনি ভবিষ্যতে আন্তর্জাতিক বিনিয়োগকারী তো দূরের কথা, বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু আপনার পুঁজিবাজার থেকে আসলে সত্যিকার অর্থে সরে দাঁড়াচ্ছে। এটা একদম বর্তমানে বাংলাদেশের বাস্তবতা। আর বর্তমানে কি কারণে বাড়ছে দেখেন, নানা কারণ থাকতে পারে। আর বাংলাদেশে অনেক এখানে পলিটিক্যালি মোটিভেটেড কিছু ইনভেস্টমেন্ট থাকে। আপনার বিগত সরকারের আমলের সংশ্লিষ্ট যে ব্যবসাগুলো ছিল, সেগুলোর কিন্তু আমরা সরাসরি পতন আমরা দেখেছি অগস্টের 5 তারিখের আগ থেকেও। জুলাইয়ের আপনার 16 তারিখের আন্দোলনের পর থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে 2024 সালে যে আপনার আগের অতীতের সরকারের সাথে যে ব্যবসাগুলো সম্পৃক্ত ছিল, সেই ব্যবসার কিন্তু আমরা শেয়ার প্রাইস দেখছি যে সরাসরি কিন্তু পতন ঘটেছে। আবার এখন দেখলাম যে সম্ভাব্য আগামী দিনে যারা ক্ষমতাসীন দলের সাথে যারা সম্পৃক্ত থাকবে, তাদের কিন্তু আমরা শেয়ার বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু মুভমেন্ট, কিছু ফ্লাকচুয়েশন কিন্তু হতে থাকছে। তো মূল কথা হচ্ছে, যদি বাংলাদেশের শেয়ার বাজারটা, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জটা আমাদের মূলত কয়েকটা শিল্প গোষ্ঠী এবং কয়েকটা শিল্প ব্যক্তির কাছে আসলে সত্যিকার অর্থে মানে জিম্মি রয়ে গিয়েছে এখন পর্যন্ত, এবং এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, সত্যিকার অর্থে সাধারণ বিনিয়োগকারীকে আমরা কোনোভাবে আমরা নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো না। জি, ডক্টর সাইম ফয়সাল আমাদের সাথেই থাকবেন। আমাদের আরেকজন অতিথি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাকিল রিজভী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আপনার সহ আলোচক তার বক্তব্য কিছুটা হলেও শুনতে পেয়েছেন। প্রশ্নটি হচ্ছে, জনাব শাকিল রিজভী, সবশেষ যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, গেল 18ই মে অর্থাৎ এই গত মাসেই মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিনিয়োগকারীরা কিন্তু কফিন মিছিল করেছিলেন দর পতনের যে ব্যাপারটি তার বিরুদ্ধে। আমরা যদি বলি যে কম বেশি 1 মাস সময়ের মধ্যে আমরা এই সপ্তাহটি অর্থাৎ চলতি সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজার কিন্তু ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী অবস্থাতেই রয়েছে, ইতিবাচক একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মূল কারণটি আসলে কি শাকিল রিজভী আমাদের জানাবেন? পতনের মূল কারণ না বাড়ার মূল কারণ? বৃদ্ধি। আচ্ছা, আমি একটু উনি আগে অনেকগুলো পয়েন্টই উনি সঠিকই বলছেন, যেটা ইন্টারেস্ট রেট, ডলারের সাথে ফ্ল্যাকচুয়েশন, তারপরে করোনা, যুদ্ধ, তারপরে আবার একটা সরকারের পতন, দীর্ঘ সময় যে সরকার ছিল সেই সাথে যারা অ্যাসোসিয়েট বিজনেস করতো তারাও কিন্তু নাই মার্কেটে। এটা বাস্তবতা, এটা মানতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা আরেকটা জিনিস হলো যে আমরা যে আগের রেগুলেটরে যে
অনেকগুলো জিনিস কিন্তু তারা অন্যায় করে গেছেন, যেগুলা কোম্পানি আইনের সাথে যায় না, করা উচিত না, সেই কাজগুলোও 2cc দিয়ে করে গেছেন। মনে করেন একটা কোম্পানির নিয়ম আছে, একটা আইপিও বা রাইট শেয়ার দিতে গেলে যে পদ্ধতি অনুসরণ করতে হবে, সেইখানে দেখা যাচ্ছে ওইটা আসতে পারে না, তার জন্য 18টা ওয়েবার দিয়ে আপনি দিয়ে দিলেন। এটাতে একটা দুইটা ওয়েবার হইতে পারে, কিন্তু বাট এতগুলো ওয়েবার, এগুলা কিন্তু মার্কেটের একটা খারাপ জায়গা তৈরি করে রাখছে। এটা লং টার্ম হয়েছে, কিন্তু এটার অনেকগুলা দুর্বল কোম্পানি লিস্টেড হয়েছে, সেই সাথে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনার যে গত কমিশন যে কাজটা করছেন, যেটাকে আর্টিফিশিয়ালি মার্কেটটাকে ধরে রাখা, অথবা ফ্লোর প্রাইস দিয়ে মার্কেটটাকে ধরে রাখা, অথবা বিভিন্ন কোম্পানি থেকে ডিভিডেন্ড এনে মার্কেটটাকে ঠিক করা এবং ব্রোকারদের জোর করে শেয়ার কেনানো, এই সমস্ত আসলে ক্যাপিটাল মার্কেটের সাথে যায় না। মার্কেট ফোর্স উইল ডিটারমিন দ্য প্রাইস, প্রাইসই ডেকে নিয়ে আসবে কে আসবে না। সুতরাং এই যে সরকারের পতনের পরে যে আপনার ঢেকে রাখা হয়েছিল প্রাইসগুলা, ইন্ডেক্স দেখানো হয়েছিল, সেটা আসলে যুক্তিসঙ্গত ইন্ডেক্স ছিল না। বর্তমান সরকার, বর্তমান এসএসসি যেভাবে কাজ করতেছে, ইন্ডেক্সে গুরুত্ব না দিয়ে গুণগত মান বাড়ানোর চেষ্টা করতেছে, যে পূর্ববর্তী বক্তা উনি যেটা বললেন, যেটা লং টার্ম সাস্টেনেবলটা আমাদের জন্য খুব দরকার। আজকে বাড়লো কালকে পড়ে গেল, এভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত না করে যাতে ভালোভাবে কাজ করে। তাতে হয়েছে কি, যে সত্যগুলা উন্মোচন হওয়ার পরে আপনার মেকআপটা তো চলে গেছে, এখন রিয়েলিটিতে আসছে মার্কেটটা। তার সাথে সাথে আবার নতুন করে একটা যুদ্ধের খবরের কারণে কিন্তু মার্কেটটা কিছুদিন বাড়ার পরেই আবার 2 দিন বাড়ার পরেই পড়ে গেছে। সেটারও একটা আন্তর্জাতিক কারণ আছে। সেই পরিস্থিতি কত দূর যায় এই যুদ্ধ, কখন শেষ হবে, এসব অনিশ্চয়তাও কিন্তু মানুষ কিছু শেয়ার বিক্রি করছে। আর বাড়ার কারণটা হলো, যেগুলা সংক্ষেপে বলতে গেলে, আপনি দেখছেন যে বাজেটের আগে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 2-3টা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সাথে জাতীয় রাজস্ব বোর্ডও মানে কিছু ভালো সিদ্ধান্ত ক্যাপিটাল মার্কেটের জন্য দিয়েছেন। এই 2টা খবর মার্কেটের জন্য পজিটিভ। আর যেগুলো আমি বললাম সেগুলো হলো আগের ইয়ে। তবে আপনার যেটা মানে সরকার আসবে, সরকার যাবে, আমাদের যে পলিসি এবং নিয়ম নীতি, এগুলো যেন ফ্রিকুয়েন্ট চেঞ্জ না হয়। তাহলে কিন্তু হয় কি, মানুষের আস্থা নষ্ট হয়, বিদেশি বিনিয়োগকারীরাও আসতে চায় না, দেশি বিনিয়োগকারীরাও আসতে চায় না। আর কে মার্কেটে থাকবে আর কে থাকবে না, তার প্রাইসই ঠিক করে দিবে। কে শেয়ারটা ধরে রাখবে, কার সক্ষমতা আছে, প্রাইসই ঠিক করবে। জোর করে ইন্ডেক্স বাড়ানোটাও যেরকম খারাপ, জোর করে মানে ইন্ডেক্সে কমানোটাও খারাপ। মার্কেট ফোর্স উইল ডিটারমিন দ্য প্রাইস, ইন্ডেক্সে স্বাভাবিকভাবে চলতে দিতে হবে। সারা পৃথিবীর ইন্ডেক্সগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলে। এইটাই তো সেন্সিটিভ মার্কেট, যে কোনো কিছু ঘটলে এটা কমবে, আবার কোনো কিছু ভালো খবরে বাড়বে। এটা স্বাভাবিকতার দিকে আগাতে হবে। বেশি মার্কেটে ইন্টারফেয়ার করলে, বেশি মানে খবরদারি করলে কিন্তু মার্কেটের গ্রোথটা কমে যায়। এখন যেই জায়গায় আপনার খবরদারিটা দরকার, যেমন অডিট রিপোর্ট, সুশাসন, এবং আপনি জানেন যে আমরা যদি বলি যে মার্কেটটারে ভালো করতে হবে, মার্কেটে ভালো করতে হলে আপনার 40% হলো লিজিং আর ব্যাংক আর মিউচুয়াল ফান্ড। এর কে ভালো করবে? স্টক এক্সচেঞ্জ ভালো করবে, নাকি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভালো করবে, না বাংলাদেশ ব্যাংক ভালো করবে? এই কোম্পানিগুলা কিন্তু মানে অনেকভাবে টাকা পয়সা মানে তসরুপ হয়েছে এবং ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে। এবং আরেকটা জিনিস হলো যে অনেক এজিএম করে না। এই শেয়ার হোল্ডারদের কি স্ট্যাটাস হবে, এই দুর্বল কোম্পানি, ব্যাংক, লিজিং কোম্পানি, মিউচুয়াল ফান্ড, সেটাও কিন্তু বিনিয়োগকারীর কাছে পরিষ্কার না, আমাদের কাছেও পরিষ্কার না। সেটা আমার মনে হয় যে পরিষ্কার করা উচিত। তারপরে যে বস্তুনিষ্ঠ আমাদের যে জিনিস আছে, সেটার উপরে ভিত্তি করে রিয়েল যে ইন্ডেক্সটা হবে সেটা কম হোক, তারপরেও আমার মনে হয় যে সেটাই ভালো, কিন্তু আর্টিফিশিয়ালি কোনো কিছু করা ভালো না। ধন্যবাদ। জনাব শাকিল রিজভী, আপনার বক্তব্যের প্রেক্ষিতে যেটি জানতে চাই, এবং গতকাল আপনাদের একটি বড় ধরনের অনুষ্ঠান ছিল, সেখানেও কথা উঠে এসেছে বারবার, বহুজাতিক কোম্পানিগুলো যদি বাধ্যতামূলকভাবে তাদেরকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করাই হয়, যদি সেভাবেই কোনো নীতি পরিকল্পনা করা হয়, সেক্ষেত্রে আসলে কিভাবে একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রবণতায় যাবে পুঁজিবাজার? কেন এই পরিকল্পনাটি বা এই কথাটি বলা হচ্ছে, যদি একটু ব্যাখ্যা করতেন।
জি, আসলে আমরা যদি ভালো ইন্ডেক্স চাই, ভালো মার্কেট চাই, তাহলে তার প্রোডাক্টগুলো যদি ভালো না হয়, যদি স্টক এক্সচেঞ্জের সব লিস্টেড কোম্পানি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ইন্ডেক্স আশা করাটা ঠিক হবে না। সুতরাং আমাদের যে ফোকাসটা ভালো কোম্পানি ঢুকাইতে হবে। এখন ভালো কোম্পানি লিস্টেড করার জন্য দেখা যাচ্ছে ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, কিছু দেশীয় ভালো কোম্পানি আছে, এবং সেই জায়গাটাতেই মানে ফোকাস দেওয়ার চেষ্টা করছে। এবং লাস্ট কিছু মাসে, এই যে গত 8-10 মাসে কিন্তু কোনো আইপিও আসে নাই, আপনি জানেন। কারণ আইপিও আছে অনেক, ওই আগের মতো দুর্বল, খারাপ, ডিভিডেন্ড প্রথম বছর দিবে, আর ভবিষ্যতে ইহকালে আর কোনো দিন ডিভিডেন্ড দিবে না, এক্সপানশনের কথা বলবে কিন্তু কোনো এক্সপানশন নাই, কারণ তার এক্সিস্টিং ক্যাপাসিটি তো চলতেছে না। কিসের এক্সপানশন, কিসের আইপিও? সুতরাং যখনই এই সমস্ত প্রশ্ন আসতেছে, এখন আর কিন্তু দুর্বল কোম্পানি আর অ্যাপ্লাই করতেছে না, বা অ্যাপ্লাই করলেও তারা আশা করতেছে না। এখন আমাদের ইনসেনটিভ দিয়ে ভালো কোম্পানি যদি আমরা 50টা লিস্টেড করতে পারি, মার্কেটটা লং টার্মে সাস্টেনেবল হবে। জি, জনাব শাকিল রিজভী আমাদের সাথে থাকবেন, আপনার সহ আলোচক ডক্টর সায়েম আমির ফয়সাল। আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, আপনার প্রথম প্রশ্নের উত্তরে আপনার বক্তব্য এবং আপনার সহ আলোচক শাকিল রিজভীর কাছে আমার দেয়া দুটি প্রশ্ন, সবকিছু মিলে একটি বিষয় যেটি খুব বড় আকারে পরিষ্কার, সেটি হচ্ছে যে নীতি সহায়তা প্রয়োজন, ভালো কোম্পানির অন্তর্ভুক্তি প্রয়োজন, পাশাপাশি যেটি প্রয়োজন রাজনৈতিক যে হস্তক্ষেপ সেটি যেন পরিশীলিত, পরিমিত এবং শুভ পর্যায়ে থাকে। ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে তারা আসলে পুঁজিবাজারে হস্তক্ষেপ খুব নেতিবাচকভাবে করবে না, এরকম কোনো নিশ্চয়তা কি আসলে আছে কিনা সায়েম আমির ফয়সাল? না, অবশ্যই কোনো নিশ্চয়তা নেই। এবং আমরা যদিও আমরা আশা ব্যক্ত করি এবং আমাদের আশাব্যঞ্জক যদিও থেকেও থাকে, তাহলে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে এখন পর্যন্ত যে পরিমাণ গ্রোস ম্যানিপুলেশন হয়েছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে, এবং যারাই ক্ষমতায় এসেছে আমরা দেখেছি যে মার্কেট ম্যানিপুলেশন কিন্তু আমরা একদম সরাসরি ভাবে করতে দেখেছি। এমনকি যারা নন পলিটিক্যাল ফ্যাক্টররাও কিন্তু, নন পলিটিক্যাল ব্যবসায়ীরাও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের শেয়ার বাজারে কিন্তু সরাসরি কিন্তু হস্তক্ষেপ করতে আমরা অতীতে আমরা দেখেছি। আর মূল কথাটা হচ্ছে যে আমাদের সম্মানিত সমালোচক যে কথাটা একদম সঠিকভাবে বলেছে, বা যদি আমরা ট্রান্সপারেন্সি এবং অডিট ট্রান্সপারেন্সি যদি আমরা নিশ্চিত না করতে পারি, ব্যালেন্স শিটে যদি আমরা স্বচ্ছতা এসুরেন্স যদি আপনি না দিতে পারি, বিনিয়োগকারী কিন্তু আসলে সত্যিকার অর্থে আকৃষ্ট হবে না। আরেকটা বিষয় রয়েছে, দেখেন সুদের হার বর্তমানে যে 15-16% বর্তমানে রয়েছে, যেটা লেন্ডিং রেট বর্তমানে রয়েছে, এরকম একটি অস্বাভাবিক লেন্ডিং রেট দিয়ে আপনি আসলে সত্যিকার অর্থে আপনার বাংলাদেশের শেয়ার বাজার কিন্তু একদম গলা টিপে মেরে ফেলার মতো কিন্তু একটি অবস্থা। একটা কারণে আপনার কাছে একজন বিনিয়োগকারী হিসাবে একটা স্পষ্ট একটা প্রশ্ন থাকবে, আপনি কি একটি স্বনামধন্য ব্যাংকে একদম ফিক্সড ইনকামে কি আপনি বিনিয়োগ করবেন, নাকি আপনি বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করবেন যেখানে দরপতন হতে পারে, আবার উত্থানও হতে পারে? তো এমন একটি বাস্তবতা কিন্তু স্বাভাবিকভাবে একদম সাধারণ বিনিয়োগকারী কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট স্কিমগুলোতে চলে যাচ্ছে। আবার অপরদিকে উচ্চ সুদের হারের কারণে কিন্তু আজকে যেহেতু আমাদের মূল্যস্ফীতি এখন পর্যন্ত আমরা আপনার 6% বা 5.5%তে যেটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল, এবং বর্তমান অর্থ বছর যে লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে যে আপনি কিন্তু দীর্ঘমেয়াদের জন্য কিন্তু আপনি এত উচ্চ সুদের হারে রেখে কিন্তু আপনি ব্যবসায়িক সাফল্য কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। আপনি 15-16% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে কিন্তু আপনার দেখা যায় যে 5 বছর পরে কিন্তু দ্বিগুণ ঋণ পরিশোধ করতে হচ্ছে। অর্থাৎ যে 100 কোটি টাকা ঋণ নিচ্ছে, সে 5 বছর পরে কিন্তু তার 200 কোটি টাকা ফেরত দিতে হচ্ছে। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা যদি ব্যবসা বাণিজ্য যদি মুনাফাই না রাখতে না পারে, তাহলে কিন্তু আসলে সত্যিকার অর্থে পুঁজিবাজারে লিস্টিং তো দূরের কথা, বা ডিভিডেন্ড তো দূরের কথা, এই ব্যবসাগুলো কিন্তু সত্যিকার অর্থে আস্তে আস্তে কিন্তু একদম বিঘ্নিত হয়ে যাবে, এবং একই সাথে কিন্তু মুনাফা কিন্তু অর্জন বা ধরে রাখতে কিন্তু পারবে না। তো আমার প্রস্তাবনা থাকবে যে নীতিমালা যদি প্রণয়ন করতে হয়, এটা শুধুমাত্র খালি শেয়ার বাজারের ভিত্তিতে আপনি ফোকাস করে কোনোভাবে করার কোনো সম্ভাবনা নেই। আমাদের টার্গেটটা রাখতে হবে, সেটা হচ্ছে মূল টার্গেট, যেটা আমি মনে করি, যেটা হচ্ছে বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা এবং একটি ব্যবসায়িক পরিবেশ যদি আমরা নিশ্চিত করতে না পারি, এবং দেখবেন এখানে একটা বড় বিষয় হচ্ছে আপনার প্রপার্টি রাইটস এর জায়গায় যদি আপনি সঠিক আইন প্রণয়ন যদি আপনি না করেন, এবং প্রণয়ন করে যদি আইন প্রয়োগ যদি আমরা না দেখতে পারি, সাধারণ বিনিয়োগকারী কোনোদিনও বাংলাদেশের শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট হবে না। আমি S&P 500 বা US স্টক এক্সচেঞ্জের NASDAQ বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা হংকং স্টক এক্সচেঞ্জ, এগুলো এত বড় বড় এক্সচেঞ্জের কথা বলছি না আমি, কিন্তু আমাদের অনেক প্রতিবেশী দেশও আছে। এমনকি পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ যদি দেখেন, ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ, আপনার মুম্বাই স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে আমাদের সাউথ এশিয়ান অনেক স্টক এক্সচেঞ্জ আছে, যাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির সাথে কিন্তু আমরা সরাসরি একটি স্টক মার্কেটে একটি রিফ্লেকশন দেখতে পারি। তো মূল কথা হচ্ছে আমাদের মূল ম্যাক্রো ইকোনমিক যেই
যেই আপনার সিমটোম্যাটিক যে টেন্ডেন্সি গুলো আছে সেটার প্রতিফলন কিন্তু আসলে ক্যাপিটাল মার্কেটে ঘটতে দিতে হবে। এবং আর্টিফিশিয়ালি কোনো ধরনের ইনফ্লেটেড কোনো ইন্ডেক্স বা আর্টিফিশিয়ালি কোনো ইনফ্লেটেড কোনো স্টক প্রাইস বা কোনো পলিটিক্যাল অবজেক্টিভ অর্জন করার জন্য যদি আমাদের কোনো ধরনের ম্যানিপুলেশন করা হয় বা কোনো ধরনের রিইনভেস্টমেন্টের জন্য ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করা হয়, সেটা কিন্তু আপনি সাময়িক সময়ের জন্য করতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদের সময়ের জন্য কিন্তু আপনি কোনোদিন করতে পারবেন না। এবং দেখবেন বিদেশি বিনিয়োগকারী, আমরা দেখেছি 2023-2024 সালে কিন্তু ব্যাপক বিনিয়োগ, কিন্তু বিশেষ করে সাউদি ফ্যামিলি গুলো কিন্তু বাংলাদেশ থেকে ব্যাপক অর্থ কিন্তু দেখা যায় কিন্তু তারা বিদেশে নিয়ে গেছে। মূল কথা হচ্ছে যে আমাদের কারেন্সি স্টেবিলিটিটা এখন অত্যন্ত জরুরি। আপনি দেখবেন 86 টাকাতে $1 যখন আপনার মূল্য ছিল 86 টাকা, আর এখন যখন হলো 125 টাকার কাছাকাছি, এটা ভবিষ্যতে যদি 150, 170, 180 বা 200 টাকা যেটা আমরা পাকিস্তানে হতে দেখেছি, এরকম একটি পরিস্থিতি গেলে কিন্তু বর্তমানেও যে বিনিয়োগটা বর্তমানে বাংলাদেশে রয়েছে, আপনি যদি 20% মুনাফা দেন, কিন্তু কারেন্সি ডিপ্রিসিয়েশন যদি আপনার 30% হয়, আপনার ইন্টারন্যাশনাল ইনভেস্টর অনুযায়ী কিন্তু আপনার নেট নেগেটিভ 10% রিটার্ন কিন্তু আপনার এসেছে। তো এখানে কিন্তু কোনো ইনফর্মড ইনভেস্টর কিন্তু আসলে সত্যিকার অর্থে এখানে আসবেন। আরেকটা বিষয় যেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সাধারণ বিনিয়োগকারীকে যেটা আমি মনে করি যে আসলে সত্যিকার অর্থে ভুল বিভ্রান্তমূলক বিনিয়োগ করানো হয়, সেখান থেকে আমি মনে করি দূরে থাকা উচিত। যে আজকে হঠাৎ করে যদি আমরা বলে থাকি যে হঠাৎ করে আমাদের এখন বর্তমানে শেয়ার বাজার উত্থান হচ্ছে, আপনারা সবাই বিনিয়োগ করতে আসেন, পরিবেশ এখন একটি নিরপেক্ষ, একটা অবাধ একটা পরিবেশ বর্তমানে রয়েছে, যেখানে বিনিয়োগযোগ্য একটি পরিবেশ রয়েছে, সেটাও আমি মনে করি যে আসলে সাধারণ বিনিয়োগকারী, যেটা আমি মনে করি রিটেল ইনভেস্টর প্রায় 70-75% মানুষ এখানে রিটেল ইনভেস্টর যারা রয়েছে, তাদের সাথে আমি মনে করি এটা অন্যায় হবে, বেইনসাফ হবে। আর মূল কথা হচ্ছে যে আমাদের অল্টারনেটিভটা, যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস যে আপনার সুদের হার কমে না আসবে, ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদের জন্য আমি মনে করি যে শেয়ার বাজারে উত্থান স্থিতিশীল অবস্থার মধ্যে যেতে পারে। জি, ডক্টর সাইম আমির ফয়সাল এবং জনাব শাকিল রিজভী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হয়ে পুঁজিবাজার বিষয়ে মূল্যবান মন্তব্য জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, পুঁজিবাজার ঊর্ধ্বমুখী প্রবণতা স্থিতিশীল থাকবে কতদিন, এই বিষয়ে কথা বলছিলেন আমাদের সাথে দুজন অতিথি। আমরা চলে যাব আমাদের অন্যান্য প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকার শূন্য কার্বন নীতি বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে। 2025-26 অর্থ বছরের বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ না বাড়িয়ে ফসিল ফুয়েল ভিত্তিক বিদ্যুতের দিকে যাচ্ছে সরকার। রাজধানীর ব্র্যাক সেন্টারে বাজেটে জ্বালানি খাত নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন এ খাতের বিশেষজ্ঞরা। তারা বলেন, শূন্য কার্বন নীতির কোনো প্রতিফলন বাজেটে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলেন, দেশের অভ্যন্তরে গ্যাস অন্বেষণে গুরুত্ব না দিয়ে এলএনজি নির্ভরই থেকে যাচ্ছে সরকার। জ্বালানি মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাজেটে দিক নির্দেশনা থাকার গুরুত্ব আরোপ করে বিশ্লেষকরা বলেন, বাজার ভিত্তিক জ্বালানির মূল্য নির্ধারণে রিভিউ করার সুযোগ থাকা দরকার। সেমিনারে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, বাড়তি মূল্য দিয়েও শিল্পে গ্যাস পাচ্ছেন না তারা, এতে চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন, প্রভাব পড়ছে রপ্তানি বাজারে। এই ধরনের একটা রূপরেখা বা লাভ নিয়ে বিপিটি থেকে এখানে সাবসিডি দেওয়া হবে। রিনিউয়েবল এনার্জিতে আসলে কোনো ধরনের দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরব অন্যান্য সংবাদ নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। রাজধানীর মহাখালীতে উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের যে প্রোগ্রামটি চলছে, আমরা সেখানে পরবর্তীতে যাব। আমরা যেতে চাচ্ছি, অর্থ উপদেষ্টা এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে ডাকেননি, তবে যদি ডাকতেন তবে অবশ্যই আলোচনা হতো বলে মন্তব্য করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। বৃহস্পতিবার এনবিআর ভবনের সামনে সশস্ত্র বাহিনীর বাধার মুখে এনবিআর ভবনের গেটে নিউজ 24-কে কথা বলেন তিনি। সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর ভবনে কলম বিরতি অবস্থান কর্মসূচি পালন করতে এলে সশস্ত্র বাহিনীর বাধার মুখে এনবিআর ভবনের গেটেই অবস্থান নেন আন্দোলনরত কর্মকর্তারা। এ সময় এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের স্লোগান দিতে থাকেন তারা। অভিযোগ করেন, নির্ধারিত কলম বিরতির আগে তারা যে নিয়মিত সেবা দিয়ে থাকেন তা দিতেও বাধা দেয়া হচ্ছে। এই মুহূর্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে এনবিআর ভবনে। দর্শক, এনবিআর এর যে আন্দোলন চলছে আগারগা থেকে সরাসরি সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, আপনার পেছনে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং আপনার পাঠানো কিছু তথ্য আমরা দর্শকদেরকে শুনিয়েছি,
মূল বিষয়টি হচ্ছে যে অর্থ উপদেষ্টা আজ বিকেল 5টায় তাদেরকে সংবাদ বিজ্ঞপ্তি এসেছে গণমাধ্যমের কাছে, তাদেরকে বৈঠকের আহ্বান জানিয়েছেন। গতকালই তারা এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন। আবার আজ শুনছি সশস্ত্র বাহিনীর বাধার মুখে তারা প্রবেশ করতে পারছেন না। 28 তারিখে তাদের একটি বড় ধরনের পরিকল্পনা রয়েছে। সার্বিকভাবে মুহাইমিন, আপনার কাছে কি তথ্য আছে আর কি পরিস্থিতি সেখানে দেখছেন? 28 তারিখের ব্যাপারে তাদের পরিকল্পনা কি? আজ বিকেল 5টার ব্যাপারে তাদের পরিকল্পনা কি? ধন্যবাদ মোরসালিন আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি এনবিআর ভবনের ভেতরে এবং এখানে কিন্তু সকাল থেকেই গেট বন্ধ করে রাখা হয়। আমরা দেখছি সশস্ত্র বাহিনীর বেশ সতর্ক অবস্থান এবং সেখানে কিন্তু যারা এনবিআর সমাজ সুরক্ষা পরিষদের নেতারা রয়েছেন তাদেরকে বাইরে আটকে দেওয়া হয়েছে। তবে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন এনবিআর সমাজ সুরক্ষা পরিষদের সহসভাপতি গোলাম মোহাম্মদ মোর্শেদ খান। তার সাথে জানবো যে আসলে কেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা কি আদৌ প্রত্যাখ্যান করেছে কিনা অর্থ উপদেষ্টার প্রস্তাব। না, আমরা তো অর্থ উপদেষ্টার প্রস্তাব প্রত্যাখ্যান করার কোনো বিষয় নেই, কারণ অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টা মহোদয় থেকে আমাদের কাছে ঐক্য পরিষদের কাছে লিখিত কিংবা মৌখিক কোনো প্রস্তাব আসে নাই। যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এনবিআরের ট্যাক্স এবং কাস্টম ক্যাডারের কর্মকর্তাদের। এখন কর্মকর্তা বলতে কারা? যেখানে ঐক্য পরিষদ একটা পূর্ণাঙ্গ কমিটি রয়েছে, যেখানে ঐক্য পরিষদের ব্যানারে এই জাতীয় রাজস্ব বোর্ডের সংশোধনের জন্য সংস্কারের জন্য একটা আন্দোলন চলছে ঐক্য পরিষদ। সেই ঐক্য পরিষদকে বাইপাস করে টেকনিক্যালি তারা যে বৈঠকের কথা বলেছে সেই বৈঠকটা ঐক্য পরিষদ কিছুই জানে না। তাহলে ঐক্য পরিষদকে যদি লিখিতভাবে কিংবা মৌখিকভাবে ঐক্য পরিষদের প্রেসিডেন্ট সেক্রেটারি যে ফর্মাল ফুটপোলিও আছে এই ফুটপোলিওকে যদি আবেদন না জানায় তাহলে আমরা কিভাবে এই আবেদনে সাড়া দেব? ঐক্য পরিষদকে ফর্মালি জানানো হতো। আপনার অবশ্যই আমরা এই আলোচনায় যাব, কারণ আমরা চাই এই অচলাবস্থা নিরসন হোক। আজকের এই চেয়ারম্যান আব্দুর রহমান খান এই অচলাবস্থার জন্য সম্পূর্ণ দায়ী। কারণ আসলে আপনাদের দাবি কি এবং আপনাদের আজকের কার্যক্রম কি? এই মুহূর্তে আমাদের প্রধান দাবি হচ্ছে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণ, কারণ তাকে অপসারণ না হলে এই অপচল অবস্থা দিনের পর দিন বাড়তে থাকবে এবং এনবিআর রাজস্বের যে সংস্কার সেই সংস্কার কর্মসূচি কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব। সশস্ত্র বাহিনী তো আপনাদেরকে বাইরে আটকে দিয়েছে, তাহলে আজকের যে আপনার অবস্থান কর্মসূচি কিভাবে করবেন? আমরা ভিতরে এখনো 200-500 অফিসার রয়েছি, আমাদের বাইরে আরো 500-1000 অফিসার আছে। বাইরে যারা অবস্থান করছে তারা বাইরে অবস্থান করবে, ভিতরে আমরা রয়েছি, আমরা ভিতরে অবস্থান করব। এভাবে করে আমাদের আন্দোলন অব্যাহত করব। আপনাদেরকে বিশেষ করে জানিয়ে দিচ্ছি, পতিত হাসিনার পতনের ঠিক আগের মুহূর্তে যে পরিস্থিতি, সেই ফেসিবাদী আমলা আব্দুর রহমান খান ঠিক একই পরিস্থিতি এনবিআর সৃষ্টি করেছে। তার এই কারণে আজ সে দেশ এবং জাতির এবং রাজস্বের যে ধ্বংস ডেকে নিয়ে আছে তাকে বিচারের মুখোমুখি করা হোক। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি জানতে পারছিলেন এই মুহূর্তে কিন্তু ভেতরে আটকা পড়েছেন কিছু কর্মকর্তা এবং বাইরে রয়েছেন বেশিরভাগ কর্মকর্তারা। তারা বলছেন আদিলুর রহমান খানের পদত্যাগ হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে সরবেন না। তবে একই সাথে আমরা দেখেছি সশস্ত্র বাহিনীর সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড থেকে শুরু করে সবার সতর্ক অবস্থান এবং যারা ভেতরে অবস্থান করছেন তারা কিন্তু এই মুহূর্তে গেটের সামনে এসে বসে পড়েছেন। এনবিআর সংস্কারের এই ঐক্য পরিষদের যে আন্দোলন তা কিন্তু চলমান থাকবে এবং তারা বলেছেন 5টার মধ্যে আমাদেরকে জানাবেন পরবর্তী কর্মসূচি কী হবে। এনবিআর ভবন থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মোরসালিন আপনাকে। মুহাইমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর আগারগাঁ থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের বিষয়ে বিস্তারিত আমরা জেনে নিয়েছি আমাদের সহকর্মী আল মুহাইমিনুল খানের মাধ্যমে। আমরা জেনে নিব স্বর্ণ ও রূপার বাজারের আপডেট। দর্শক, স্বর্ণের দরদামের দিকে তাকালে যে বিষয়টি দেখা যাচ্ছে, এখন পর্যন্ত প্রতি ভরি 22 ক্যারেট 1,72,860 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,64,999 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,41,426 টাকা, সনাতন স্বর্ণ প্রতি ভরি 1,17,001 টাকা। রূপার দরদাম জেনে নিতে চাই। রূপার দরদামের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে, সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,811 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,683 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,298 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, এই ছিল আমার কাছে স্বর্ণ ও রূপার সবশেষ আপডেট। একটি বিরতিতে যাব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগোতে পারলে আরও বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় তিনি বলেন, এখনও বহু মানুষ আর্থিক নেটওয়ার্কের বাইরে আছে। রাজধানীর একটি হোটেলে 47তম সার্ক ফাইন্যান্স গভর্নর্স গ্রুপ মিটিং ও সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দক্ষিণ এশিয়ার মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে, তবে নিজেদের মধ্যে জানা তথ্য ও জ্ঞানগুলো কাজে লাগাতে হবে, যার মাধ্যমে প্রতিটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি উন্নতি হবে বলে জানান গভর্নর। নিজেদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান সমন্বয় করতে পারলে সামগ্রিকভাবে সবাই সমৃদ্ধ হবে বলেও জানান মানুষ ব্যাংক। এছাড়া
ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানার মাধ্যমে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা চেষ্টা করছি সাউথ এশিয়ার একটা সম্মিলিত একটা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যতটুকু সম্ভব সামঞ্জস্যতা আনা বা হারমোনাইজেশন যেটাকে আমরা বলি, এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশনটাকে নিয়ে আসা। দর্শক, রাজধানীর মহাখালীতে সিপিডি আয়োজিত বাজেটে জ্বালানি খাতের পর্যালোচনায় কথা বলছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম। আমরা তার বক্তব্য শুনতে চাই। বেকুব, অথর্ব, অযোগ্য, অক্ষম কোনো প্রতিষ্ঠান হতে পারে? এটা কি কেউ করতে পারে? ন্যূনতম বিবেক থাকবে। এবং এগুলো আমাদের প্রতিবেদনে লিখে দেওয়া হয়েছে, তারপরেও এইটাই করেছে। এবং ইনজাস্টিস বলে যে কথা আছে, জ্বালানি সুবিচার বলে যে কথা আছে সভ্য জগতে, এই জিনিসটা উঠে গেছে। আজকে আপনারা কি করে কথা বলেন বাজেট নিয়ে আমি বুঝতে পারি না। সে কথাটা বলেছেন মোস্তফা সাহেব যে বাজেট যা আছে, বাজেটের আগে আলোচনা করলেও এই হতো, আলোচনা করার পরেও এই হতো। বাজেটের টাকা কম আছে, তাতে কি হয়েছে? বাজেটের টাকা 4 গুণ করে দিল, তাতে কি হতো? এই জ্বালানি নিরাপত্তা তহবিল, গ্যাস উন্নয়ন তহবিল যখন গঠন করা হয়, বিএসসির এক্স চেয়ারম্যান, তখনকার লোকজনের প্রতি দেশপ্রেম ছিল। তখনকার লোকজন আমাদের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিত। এখন তারা ফ্যাসিস্টের চরমতম পর্যায়ে চলে গেছে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান ফ্যাসিস্টের চরিত্র অবলম্বন করেছে। মানুষের কথা তাদের শোনার দরকার মনে হয় না। এটা শিখছে 15 বছরে। ফ্যাসিস্ট সরকার পতন হয়ে গেছে, কিন্তু এদের পতন হয়নি। এসব জিনিস আপনারা দেখবেন না, এইসব জায়গায় কথা বলবেন না, নিজের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য কথা বলবেন না, নাকি দোয়া চাইবেন? ফয়সাল আহমেদ সাহেব বলে গেলেন, কেন ওনাদের পেছনে আমি দৌড়াচ্ছি না? উনি সেটা দেখেন না? তাদের সারা আপনি অন্তত স্বীকার করেন যে আমি বছরের পর বছর আপনাদের পেছনে কিভাবে দৌড়াচ্ছি, আপনাদের কোনো সাড়া নেই। আপনারা আজাদ সাহেবের পেছনে দৌড়ান, আপনারা তৌফিক চৌধুরীর পিছনে দৌড়ান, আপনারা এখন জ্বালানি উপদেষ্টার পিছনে দৌড়াতে চান, প্রস্তাব দিয়ে গেলেন। কিছুদিন আগে এক মিটিং এ তাকে স্পষ্ট করে বলেছেন যে এগুলো নিয়ে তো আপনি পরে আমার সঙ্গে কথা বলতে। দর্শক, সিপিডি আয়োজিত বাজারে জ্বালানি খাত বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলমের বক্তব্য আমরা শুনছিলাম। মহাখালীতে এই আলোচনাটি চলছে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। কোটি কোটি টাকায় ফিলিপাইন থেকে আনা MD2 জাতের আনারসের চারা টাঙ্গাইলের কৃষকদের মাঝে তেমন সাড়া ফেলতে পারেনি। অব্যবস্থাপনা ও আবাদের পর্যাপ্ত জ্ঞান না থাকায় আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। এর আবাদ পরিকল্পিতভাবে করা হলে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আহমেদ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে টাঙ্গাইলে ৭,৭৯৪ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। 2021-22 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত মধুপুরের 227 জন কৃষকের মাঝে 12,15,000টি MD2 জাতের আনারসের চারা বিতরণ করা হয়। বিদেশ থেকে আমদানির সময় কন্টেইনারে অধিকাংশ আনারসের চারা নষ্ট হয়ে যায়। আবার নতুন জাতের আনারস আবাদে সঠিক প্রশিক্ষণ না থাকার কারণেও ক্ষতির মুখে পড়ে কৃষক। MP2 যে আনারসটা যে বিদেশ থেকে যে চারাটা দেয়, চারাটা তো আসলে আস্তে আস্তে চারাটা তো শক্তিশালী গায়ে থাকে না, গায়ে না থাকার কারণে চারাটা আমাদের খুব দুর্বল হয়ে যায়। উৎপাদন সম্পর্কে জ্ঞান ছিল না, যার কারণে এটা উৎপাদনের প্রথম অবস্থায় অনেকেই হোঁচট খেয়েছে, আবার এরই মাঝখানে অনেকেই সফল হয়েছে। ইনশাল্লাহ সঠিকভাবে জেনে বুঝে এটা চাষাবাদ করতে পারলে এই ফলটা আসলে লাভজনক এবং সুস্বাদু। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। কৃষকরা এটা করতে চাচ্ছে না, কারণ তারা লোকাল যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোতে তারা বেশি অভ্যস্ত হয়ে গেছে। আমরা যদি প্রণোদনার মাধ্যমে আবার এগুলোকে অল্প আকারে যদি এগুলো ইন্ট্রোডিউস করা যায়, তাহলে এটা আবাদ করা সম্ভব এবং আমরা লোকাল মার্কেট তৈরি করার পাশাপাশি যে আন্তর্জাতিক যে মার্কেটটা আছে সেটা আমরা সহজে ধরতে পারবো। পরিকল্পিতভাবে MD2 জাতের আনারস আবাদ করা হলে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সদীপ চৌধুরী, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
প্রযুক্তি বিশ্বে এক নতুন ইতিহাস তৈরি করলো এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাণে তাদের অসামান্য সাফল্য কোম্পানিটিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। বুধবার তাদের শেয়ারের দাম 4%-এরও বেশি বেড়ে বাজার মূল্য পৌঁছেছে $3.76 ট্রিলিয়ন, যার মাধ্যমে মাইক্রোসফটকে তা ছাড়িয়ে তারা অর্জন করেছে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির মর্যাদা। শেয়ার বাজারে বুধবার এক নতুন দিগন্ত উন্মোচন করল প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। কোম্পানিটির শেয়ারের দাম 1 লাফে 4%-এরও বেশি বেড়ে $154.10 পৌঁছেছে, যা একটি নতুন রেকর্ড। এর ফলে এনভিডিয়ার মোট বাজার মূল্য এখন $3.76 ট্রিলিয়ন, যা সত্যি অভাবনীয়। অন্যদিকে সামান্য পিছিয়ে মাইক্রোসফটের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে $3.65 ট্রিলিয়ন। বিশ্লেষকদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাণে এনভিডিয়ার একচ্ছত্র আধিপত্য এবং এই খাতে চলমান সোনালী ঢেউই তাদের এই ঐতিহাসিক সাফল্যের মূল চালিকা শক্তি। নিবির আমিন, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।